আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। শেষ সময়ের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে নিয়মিত মডেল টেস্টে অংশগ্রহণ করুন। 1. x + 1/x = 3 হলে x⁴ + 1/x⁴ সমান কত? দুইটা মানকে ভাঙিয়ে আমরা এর উত্তরটা বের করতে পারি। আপনাদের সুবিধার্থে দুইটা মান দ্বারাই এই সমস্যার সমাধানটি করে দেখানো হলো। প্রথম মানটি ভাঙিয়ে আমরা যেভাবে উত্তরটি পেতে পারি, x + 1/x = 3 কে বর্গ করলে সূত্রের মাধ্যমে আমরা পাই x² + 1/x² + 2 × x² × 1/x, আর 3 কে বর্গ করলে সমান 9। এবার x² আর x² কাটাকাটি হয়ে থাকে হলো x² + 1/x²। এবার 2টাকে ডান পাশে নিয়ে আসলে 9 - 2, 9 - 2 থাকে হলো 7। এবার উভয় পক্ষকে আবার বর্গ করলে x² + 1/x² + 2 × x² × 1/x²। 7 কে বর্গ করলে পাই 49। এবার x² কাটাকাটি গেলে x⁴ + 1/x⁴। এবার এই 2টাকে আবারও ডান পাশে নিয়ে গেলে 49 - 2 থাকে 47। এভাবে x⁴ + 1/x⁴ = 47 বের হয়। অনুরূপভাবে আমরা আরেকটি ভাবেও সমাধান করতে পারি, সেটিও আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, x + 1/x = 3 এর মান দেয়া আছে। এবার x⁴ + 1/x⁴ কে আমরা সূত্রে ভাঙিয়ে নিতে পারি। সেক্ষেত্রে x² + 1/x² এটাকে আমরা a² + b² এর সূত্রে ভাঙিয়ে নিতে পারি। a² + b² এর সূত্রে আমরা পাই a + b² - 2 × a × b। তো এই সূত্রে আমরা ভাঙিয়ে পাই x² + 1/x² - 2 × x² × 1/x²। এবার x² এবং x² কাটাকাটি হয়ে থাকে হলো x² + 1/x² তার হোল স্কয়ার - 2। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের x² + 1/x² কে আবারও আমরা সূত্রে ফেলে পাই x + 1 তার হোল স্কয়ার - 2 × x × 1/x, আর আগে পাওয়ারের স্কয়ার -2। এবার x কাটা গেল, x + 1/x এর মান 3 বসিয়ে আমরা পাই 9 - 2 হোল স্কয়ার -2। এরপর মান বসিয়ে 7² - 2 থাকে 49 - 2 = 47। এভাবে দুই পাশের মান দুইটা মানের মাধ্যমেই এই উত্তরটা বের করা যায়। তো অ্যান্সার 47। নাম্বার 2, সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে উহার বাহুর সংখ্যা কত? অন্তকোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি, আর অন্তকোণের একটা সূত্র আছে, সেটা হলো n - 2 / n × 180। সূত্রটি মুখস্থ করে রাখলে এই অঙ্কটি করা খুবই সহজ। এই অঙ্কে অন্তকোণের সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই বাহুর সংখ্যা বের করতে পারি। n - 2 / n × 180, এই সূত্রে n হচ্ছে বাহুর সংখ্যা, আর আমাদেরকে কিন্তু বাহুর সংখ্যাটি বের করতে বলা হয়েছে। তো সূত্রের মাধ্যমে n - 2 / n × 180 সমান অন্তকোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি, আমরা লিখলাম 135। এবার n - 2 × 180 এটাকে ভাঙিয়ে আমরা লিখতে পারি 180n - 360। এনটাকে আমরা ডান পাশে নিয়ে আসলে
গুণ হয় 135-এর সাথে, তাহলে হলো 135n। এবার 180n থেকে 135n-কে বাদ দিলে এবং ডান পাশে 360-কে নিয়ে আসলে আমরা পাই 45n সমান 360। এবার n সমান 360 ভাগ 45 করলে n সমান 8 বের হয়। তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 8টি। উত্তর হবে 8টি। 3, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে কার বয়স কত? যেহেতু অনুপাত দেয়া আছে 7:3, অর্থাৎ অনুপাতের একক যদি আমরা x ধরি, তাহলে পিতা ও পুত্রের বয়স দাঁড়ায় যথাক্রমে 7x এবং 3x। আবার অনুরূপভাবে দেওয়া আছে যে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 13:5। তার মানে 4 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিল বর্তমানের 7x থেকে 4 বাদ দিলে এবং 3x থেকে 4-কে বাদ দিলে যেটা পাই সেটা। তাহলে লেখা যায় যে 7x - 4 ভাগ 3x - 4 সমান 13/5। এরপর উভয় পাশে আড়াআড়িভাবে গুণ করে পাওয়া যায় 35x - 20 সমান 39x - 52। এবার 39x থেকে 35x বাদ দিলে থাকে 4x, 52 থেকে 20 বাদ দিলে থাকে 32। এবার x এর মান আমরা বের করে পাই 8। যেহেতু বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের একক ধরেছিলাম x এবং x এর মান বের হয়েছে 8, তাই 7x-কে আমরা লিখতে পারি 7 গুণ 8 সমান 56 বছর। এটা পিতার বয়স এবং 3 গুণ 8 24 বছর, সেটা পুত্রের বয়স। উত্তর হবে 56 বছর 24 বছর। 4, প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে ওই শহরে 400 লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ওই শহরের লোক সংখ্যা কত ছিল? দেখেন, জন্মগ্রহণ করে 7%, মারা যায় 3%। তার মানে মোট বৃদ্ধিপ্রাপ্ত হয় 7 থেকে 3 বিয়োগ করলে থাকে 4, এই 4%। দেয়া আছে মোট বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা হলো 400 জন। তার মানে এই 400 জন হলো 4%। আমাদেরকে মোট জনসংখ্যা বের করতে বলা হয়েছে। 4% সমান যদি 400 হয়, 1% সমান কত? 100% সমান কত? আমরা 100% বের করলাম, পেলাম 10,000 জন। তাহলে এই 10,000 জনই হচ্ছে মোট জনসংখ্যা। উত্তর 10,000 জন। 5, 3, 7, 15, 31, 63 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? ধারাটিতে লক্ষ্য করলে দেখা যায় 3 থেকে 7 ডিফারেন্স হচ্ছে 4, 7 থেকে 15 ডিফারেন্স হচ্ছে 8, 15 থেকে 31 ডিফারেন্স হচ্ছে 16, 31 থেকে 63 ডিফারেন্স হলো 32। এবার 63 থেকে পরবর্তী সংখ্যাটির ডিফারেন্স হবে কত? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার ডিফারেন্স ডাবল হচ্ছে, যেমন 4 গুণ 2 সমান 8, 8 গুণ 2 সমান 16, 16 গুণ 2 সমান 32। তার মানে এবার ডিফারেন্স হবে 32 গুণ 2 সমান 64। 64 এবং 63 যোগ করে আমরা পাই 127। উত্তর হবে 6,
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 60 বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব 8 মিটার। একটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে কত? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু লম্ব দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এই অঙ্কে লম্ব দূরত্ব দেওয়া আছে 8 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। আমরা ধরে নেই যেই বাহুটি দেয়া নেই, অর্থাৎ যেই বাহুটি বের করতে বলা হয়েছে সেটা ক মিটার। এবার এর ক্ষেত্রফল দেয়া আছে 60 বর্গ মিটার। তাহলে সূত্রের মাধ্যমে হাফ ইন্টু লম্ব দূরত্ব 8 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান 60। কাটাকাটি করে 6 যোগ ক আমরা পাই 15। এবার ক এর মান পেলাম 9, অর্থাৎ অপর বাহুটির দৈর্ঘ্য 9 মিটার। উত্তর 9 মিটার। 7, একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের 1000 টাকা 1:4 অনুপাতে ভাগ করে। মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে? এখানে পুরুষ পাচ্ছে 1 ভাগ এবং মহিলা পাচ্ছে 4 ভাগ। এবার অঙ্কটি সমাধান দেখা যাক। যেহেতু 1000 টাকা 1:4 অনুপাতে ভাগ করা হচ্ছে, তাই প্রথমত অনুপাতের যোগফল বের করে নিব। অনুপাতের যোগফল আসে 5। অনুপাতের একক আমরা বের করব, সেক্ষেত্রে দেয়া আছে 1000 টাকা, ভাগ করতে হবে। তাই এই 1000 টাকাকে দুজনের অনুপাতের সমষ্টি দ্বারা ভাগ করলে আসে 200। মহিলার ভাগ যেহেতু 4 অনুপাত, তাই মহিলাটি পাবে এই 200 গুণন 4 সমান 800 টাকা। এবার বলা হয়েছে তিনি এই 800 টাকা নিজের, মায়ের এবং মেয়ের মধ্যে ভাগ করবেন। এই অনুপাতটি হচ্ছে 2:1:1, অর্থাৎ প্রথমবারের মতো আবারও অনুপাতের যোগফল আমরা বের করে নিব। 2 যোগ 1 যোগ 1 সমান 4। যেহেতু মহিলাটি 800 টাকা পেয়েছে, মোট 800 টাকাকে 4 দ্বারা ভাগ করলে পাচ্ছি 200। প্রশ্নে বলা হয়েছে মেয়ে কত টাকা পাবে। মেয়ের অনুপাত আছে 1, তার মানে সে 1 অনুপাতেই টাকা পাবে। তাহলে 200 ইন্টু 1 সমান 200 টাকা। এই 200 টাকাই হচ্ছে মেয়ের পাওনা। উত্তর 200 টাকা। 8, কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়? নিচের অপশনে 4টি অপশন দেয়া আছে। এই ধরনের অঙ্কগুলো আমরা আড়াআড়ি গুণের মাধ্যমে খুব সহজেই বের করতে পারি। তো আমরা প্রথম থেকে ক এর সাথে তুলনা করব 3/2-কে। যদি সেই সংখ্যাটি আমরা 3/2 থেকে বড় পেয়ে যাই, ক এ যে সংখ্যাটি দেয়া আছে, তাহলে আমরা উত্তরটি নিয়ে নেব। যদি ক নাম্বারটি যে ভগ্নাংশটি দেয়া আছে তার থেকে ছোট হয়, তারপরে আমরা পরের অপশনে চলে যাব। এভাবে যখনই আমরা উত্তরটি পেয়ে যাব, তখনই আমরা উত্তরটি নিয়ে নেব। আমরা আর কষ্ট করে পরবর্তী অপশনগুলোর সাথে মিলানোর চেষ্টা করব না। তো দেখা যাক। অপশন ক আছে 50/33। তার মানে প্রশ্নে আছে 3/2, এর থেকে কি 50/33 বড় কিনা আমরা সেটা তুলনা করে দেখব। আড়াআড়ি গুণের ক্ষেত্রে উপরের যে সংখ্যাটি ভগ্নাংশের থাকে সেটাকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটিকে বলা হয় হর। লব দ্বারা অপর ভগ্নাংশের নিচের সংখ্যাটি গুণ করব। গুণ করার পরে যেই ভগ্নাংশের লব দ্বারা গুণ করার পরে সংখ্যাটি বড় হবে,
সেই ভগ্নাংশটি আমরা বড় হিসেবে ধরে নিব। প্রথমে 2 এর সাথে অপর ভগ্নাংশের 50 গুণ করলে আমরা পাই 50 দুগুণী 100 এবং 33 দ্বারা 3কে গুণ করলে পাই 99। যেহেতু ভগ্নাংশের লবের সাথে অপর ভগ্নাংশের নিচের হরের সংখ্যাটি গুণ করলে যদি আমরা বড় পাই সেই সংখ্যাটি বড়, তার মানে এখানে 2 দ্বারা 50 গুণ করলে 100 সংখ্যাটি 99 থেকে বড়। তার মানে হচ্ছে 3-এর 2 সংখ্যাটি 50-এর 33 থেকে বড়। যেহেতু আমরা অপশনের কয়ের অ্যান্সারটি নিতে পারছি না, তাই আমরা অপশন খয়ে চলে যাব। অপশন খতে আছে 11-এর 8। এই ভগ্নাংশটি আবারও আমরা আড়াআড়ি করে গুণ করব। গুণ করে দেখা যায় 2 এবং 11 গুণ করে পাওয়া যায় 22 এবং 8 আর 3 গুণ করে পাওয়া যায় 24। 22-এর থেকে যেহেতু 24 সংখ্যাটি বড়, তাই 11-এর 8 ভগ্নাংশটি আমরা পাই, যেটা 3-এর 2 ভগ্নাংশ থেকে বড়। যেহেতু আমরা উত্তরটি পেয়ে গেছি, তাই আমরা আর কোনো ভগ্নাংশ দ্বারা চেষ্টা করব না, এতে আমাদের সময় নষ্ট হবে। তো উত্তর হবে খ 11-এর 8। 9, দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 8:27। গোলকের আয়তনের সূত্র হলো 4π ডিভাইডেড বাই 3 ইন্টু r3, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ। এই ধরনের অঙ্কে বলা হয়ে থাকে আয়তন ব্যাসার্ধ r3 এর সমানুপাতিক। তার মানে আয়তন দেয়া আছে যে 8, সেটা r3 এর সমানুপাতিক, মানে সমান। আবার গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। ক্ষেত্রফলের ক্ষেত্রে ব্যাসার্ধ r² এর সমানুপাতিক হচ্ছে ক্ষেত্রফল। যেহেতু আয়তনের অনুপাত 8:27 দেওয়া আছে, তাই এটাকে এর আয়তনের সূত্র r³ এর সমানুপাতিক ধরে আমরা 2³ এবং 3³ করে নিতে পারি। আবার যেহেতু বলা আছে যে ক্ষেত্রফল হচ্ছে ব্যাসার্ধ r² এর সমানুপাতিক, এবার এই 2² এবং 3² আমরা নিলেই কিন্তু ক্ষেত্রফলের অনুপাতটা পেয়ে যাই। 2² সমান 4 এবং 3² সমান 9। উত্তর হবে 4:9। 4:9 এই অঙ্কের উত্তর। তো গোলকের আয়তনের অনুপাত এভাবে দেয়া থাকলে সরাসরি সমাধান আমরা করে নিতে পারি, যে মানটা দেওয়া আছে তার কিউব বের করে নিব। যেমন এখানে 8কে কিউবের মানে ভাঙালে আমরা কিন্তু 2³ নিতে পারি, আবার 27কে 3³ নিতে পারি। আর ক্ষেত্রফল যেহেতু সেটার স্কোয়ার করে দিলেই হয়, তাহলে সরাসরি কিন্তু আমরা এত কিছু ডিটেলস না করে খুব শর্টকাটে অঙ্কটা করতে পারি। 10, 2p - 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 সমান p - 1 ডিভাইডেড বাই 10 সমীকরণে p এর মান কত? এই সমীকরণটিকে ভাঙালে খুব দ্রুত এবং সহজে আমরা সমাধানটি বের করতে পারি। দেখুন, প্রথমত 2p - 1 প্লাস আলাদা যে 1 আছে সেটাকে নিচের 5-এর সাথে গুণ করে 5 প্লাস 5 ডিভাইডেড বাই 5 সমান p - 1 ডিভাইডেড বাই 10। এবার পরবর্তী রাশিতে -1 প্লাস 5 প্লাস মাইনাস করে প্লাস 4, এরপর আড়াআড়ি গুণ করলে পাওয়া যায় 20p প্লাস 40 ইকুয়াল 5p - 5। এবার উভয় পক্ষ প্লাস মাইনাস করে পাওয়া যায় 15p ইকুয়াল -45, অর্থাৎ p সমান
-3। উত্তর -3। 11 কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, সংখ্যাটি কত? আমরা ধরে নেই সংখ্যাটি x। যেহেতু বলা আছে সংখ্যাটির অর্ধেকের সাথে 6 যোগ করলে যেই ফলাফল পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণের থেকে 21 বিয়োগ করলেও একই ফল পাওয়া যায়, তার মানে আমরা যেহেতু সংখ্যাটিকে x ধরেছি, x ভাগ 2 + 6 এই মানটার সমান হচ্ছে 2x - 21। এবার ইকুয়েশন করে আমরা কিন্তু সহজে উত্তরটি পেয়ে যাই, x = 18। উত্তর 18। 12 নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 60 টাকা যদি আমরা বিক্রি করি তাহলে আমরা প্রথমত এই যে 20% ক্ষতি হলো সেই ক্ষতিটা পুষিয়ে তারপরে লাভ করব। তো 20% ক্ষতি আমরা পোষাবো হচ্ছে এই 60 টাকার মধ্যে, আবার এই 60 টাকার মধ্যেই 10% লাভও হবে। তার মানে এই 60 টাকা সমান হচ্ছে 20% ক্ষতি প্লাস 10% লাভ। তাহলে প্রশ্নটির সমাধান আমরা এইভাবে করতে পারি যে 20% প্লাস 10% সমান 30%, এই 30% সমান হচ্ছে 60 টাকা। তো 30% সমান 60 টাকা হলে 1% সমান কত? 100% সমান কত? 100%-এর মান আমরা বের করলাম, 100%-এর মান আসে 200 টাকা। এই 200 টাকাটাই কিন্তু ওই দ্রব্যটির ক্রয় মূল্য। উত্তর 200 টাকা। 13 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এই অঙ্কের একটি সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে খুব সহজেই এই ধরনের অঙ্কের উত্তর আমরা পেতে পারি। তো অঙ্কটি আপনাদেরকে করে দেখানো হলো। সূত্রটি হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2। যেহেতু বিজোড় সংখ্যার গড় বের করতে বলা হয়েছে, 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড়। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যে প্রথম পদটা হচ্ছে 1 এবং শেষ পদটা হচ্ছে 19। তো 19 আর 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা বিজোড় সংখ্যার গড় পাই। তো উত্তর বের হয়েছে 10। উত্তর 10। 14 সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যেহেতু 3 ও 4 সেন্টিমিটার, এর মধ্যে যে কোনো একটাকে আমরা লম্ব ধরে এবং যে কোনো একটাকে ভূমি ধরে আমরা সহজেই কিন্তু এই অতিভুজের মানটা বের করতে পারি। দেখুন, অতিভুজ স্কয়ার সমান লম্ব ধরে নিলাম 3 স্কয়ার এবং ভূমি ধরে নিলাম 4 স্কয়ার। তো দুটা যোগ করে বের হয় 25। অতিভুজ স্কয়ার সমান বর্গমূল করলাম 25-এর বর্গমূল হলে 5 স্কয়ার। এবার উভয় পাশ থেকে স্কয়ারটা বাদ দিলে অতিভুজ সমান 5 থাকে। উত্তর 5 সেন্টিমিটার। 15 রহিম একটি কাজ 5 দিনে এবং করিম তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে? খুবই ছোট একটা অঙ্ক। রহিম যেহেতু 5 দিনে পুরো কাজটা করতে পারে, তার মানে রহিম একদিনে করে 5-এর 1 অংশ। আবার করিম যেহেতু
10 দিনে পুরো কাজটি করতে পারে, সে একদিনে করে 10-এর 1 অংশ। তার মানে দুজনের একদিনের যেই অংশ, সেই দুইটা অংশ যোগ করলে আমরা একত্রে তারা একদিনে কত অংশ কাজ করতে পারবে সেটা বের করতে পারি। দেখুন, রহিমের একদিনের কাজের অংশ বের হয় 5-এর 1 অংশ, করিমের একদিনের কাজের অংশ 10-এর 1 অংশ। অতএব রহিম ও করিম একদিনে করে 5-এর 1 অংশ যোগ 10-এর 1 সমান 10-এর 3 অংশ, অর্থাৎ উত্তর হবে 10-এর 3 অংশ। 16, একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এই অঙ্কটিও 15 নম্বর অঙ্কের মতো। যেহেতু বলা হচ্ছে যে 3টি নল দ্বারা আলাদা আলাদাভাবে 10 ঘন্টা, 12 ঘন্টা ও 15 ঘন্টা লাগে, তাহলে 3টি নল একসঙ্গে খুলে দিলে এই চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? প্রথমত 3টি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 10-এর 1 অংশ যোগ 12-এর 1 অংশ যোগ 15-এর 1 অংশ। নিচের সংখ্যাগুলোকে লসাগু করে 10, 12 এবং 15-এর লসাগু আমরা পাই 60, আর উপরে পাই 6 যোগ 5 যোগ 4 অংশ। তো টোটাল যোগ বিয়োগ করে আমরা পাই 60-এর 15, কাটাকাটি করে 4-এর 1 অংশ। এই 4-এর 1 অংশ 3টি নল দ্বারা পূর্ণ হয় 1 ঘন্টায়, অর্থাৎ 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 4টাকে উল্টে দিলে 4 ঘন্টায়। যে কোনো অঙ্কের ভগ্নাংশ দিয়ে শুরু হলে সেই ভগ্নাংশটি যখন ডান পাশে চলে আসে সেটা উল্টে যায়। এবার যেহেতু পুরোটা পূর্ণ করার কথা বলা হয়নি, বলা হয়েছে হাফ অংশ কত সময় পূর্ণ হয়। যেহেতু 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 4 ঘন্টায়, অতএব হাফ অংশ পূর্ণ হয় এই 4কে 2 দ্বারা ভাগ করলে যত আসে তত, তার মানে 2 ঘন্টায়। উত্তর 2 ঘন্টা। 17, 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? আমরা জানি 1 কিলোমিটার সমান 10 লক্ষ মিলিমিটার। তার মানে 10 লক্ষ মিলিমিটার সমান যদি হয় 1 কিলোমিটার, অতএব 1 মিলিমিটার সমান 1/10 লক্ষ অংশ, অর্থাৎ উত্তর খ। 18, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত? স্রোতের প্রতিকূলে যেতে যেহেতু অনুকূলের চেয়ে ডাবল সময় লাগে, বলা আছে যে অনুকূলে যেতে অর্ধেক সময় লাগে, তার মানে প্রতিকূলে যেতে কিন্তু অনুকূলের চাইতে ডাবল সময় লাগে। তো যদি আমরা ধরি যে অনুকূলে সে যায় x ঘন্টায়, তাহলে প্রতিকূলে যায় 2x ঘন্টায়। এবার যাওয়া এবং আসা মিলে তার মোট সময় লাগছে 12 ঘন্টা। তার মানে অনুকূল যোগ প্রতিকূল সমান টোটাল যে 12 ঘন্টা সেটা আমরা লিখতে পারি। লিখে ক্যালকুলেশন করে যত আসবে ততই হবে অ্যান্সার। ধরি যে অনুকূলে যেতে লাগে x ঘন্টা এবং প্রতিকূলে যেতে লাগে 2x ঘন্টা, অতএব আমরা পাই যে x প্লাস 2x সমান 12, অর্থাৎ 3x সমান 12, x সমান 4। অঙ্কে যেহেতু চাওয়া হয়েছে অনুকূলে যেতে কত সময় লাগে, আর আমরা যেহেতু ধরেছি যে অনুকূলে যেতে x ঘন্টা লাগে আর মান বের হয়েছে x সমান 4, তার মানে অনুকূলে যেতে লাগে 4 ঘন্টা। উত্তর 4 ঘন্টা। 19, x প্লাস 1/x সমান √3 হলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত?
প্রথমেই এক্স কিউব প্লাস 1/x কিউব সূত্রে ভাঙালে পাওয়া যায় x প্লাস 1 হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এক্স কাটাকাটি, x প্লাস 1/x এর মান দেওয়া আছে √3, মান বসিয়ে আমরা কিন্তু পাই উত্তর 0। উত্তর 0। 20 p সংখ্যক সংখ্যার গড় m এবং q সংখ্যক সংখ্যার গড় n, সবগুলো সংখ্যার গড় কত? যেহেতু p সংখ্যক সংখ্যার গড় m আছে, তার মানে p সংখ্যক সংখ্যার সমষ্টি হলো pm। আবার q সংখ্যক সংখ্যার গড় যেহেতু n, অতএব q সংখ্যক সংখ্যার সমষ্টি হচ্ছে qn। আর মোট সংখ্যা যেহেতু p যোগ q, তাহলে উত্তর হবে pm প্লাস qn ভাগ p প্লাস q। 21 সি শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে, সি শব্দের অর্থ সমুদ্র। সি শব্দটি একটি নাউন, এর অ্যাডজেক্টিভ হচ্ছে সামুদ্রিক। নিচের অপশনে মেরিন শব্দটির অর্থ সামুদ্রিক, তাহলে উত্তর হবে ক। 22 কোনটি শুদ্ধ বানান? অকেশন বানান OCCASION। অকেশন শব্দটির অর্থ উপলক্ষ, অর্থাৎ অপশন গ অ্যান্সার। 23 হু গেভ ইউ দিস পেন, বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে হু যুক্ত বাক্যে প্যাসিভ ফর্ম করতে হলে হুটা হয়ে যায় বাই হোম। যেহেতু সাবজেক্ট দেয়া আছে ইউ, তাই এর সাথে বসবে অয়ার, তো বাই হোম অয়ার ইউ। ভার্বটি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। গেভের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। দিস পেন, তার মানে বাই হোম অয়ার ইউ গিভেন দিস পেন। উত্তর হবে গ। 24 হারি আপ উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। জলদি করো, আমাদেরকে 5 মিনিটের মধ্যে যেতে হবে। এখানে গোয়ের পরে ইন বসলে উত্তরটি সঠিক হবে। 25 ব্ল্যাক শিপ এর অর্থ হচ্ছে, ব্ল্যাক শিপ শব্দটির অর্থ হচ্ছে কলঙ্ক স্বরূপ ব্যক্তি বা কুলাঙ্গার। এর সাথে অপশন গ উইকড ম্যান শব্দটির অর্থ হচ্ছে দুষ্ট লোক, এর অর্থের মিল রয়েছে। 26 ব্রিটল এর সমার্থক শব্দ কোনটি? ব্রিটল শব্দটির অর্থ হচ্ছে ভঙ্গুর, যা সহজে ভেঙে যায়। এর সাথে অপশন ক ফ্রাজাইল শব্দটির অর্থ হচ্ছে ভঙ্গুর, অর্থাৎ অপশন ক হবে উত্তর। 27 আরিফ told us that he had waited an hour। বাক্যটির ডাইরেক্ট স্পিচ হবে আরিফ said to us inverted comma I have, যেহেতু ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্টে আছে, তার মানে ডাইরেক্ট স্পিচ হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে হচ্ছে আই ওয়েটেড অ্যান আওয়ার, অর্থাৎ আরিফ সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার। অপশন ক। 28 হি টোল্ড আস অল অ্যাবাউট দ্য ব্যাটল। এখানে অ্যাবাউট শব্দটি কি? অ্যাবাউট শব্দটি যেহেতু একটি নাউনের পূর্বে বসেছে এবং নাউনকে মডিফাই করেছে, তার মানে এটা একটা
প্রিপোজিশন। দ্য ব্যাটল শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধক্ষেত্র। ভার্টিক্যাল শব্দটির সিনোনিম হচ্ছে, ভার্টিক্যাল শব্দটির অর্থ হচ্ছে লম্বালম্বি বা খাড়াখাড়ি, যেটা যে উপর থেকে নিচের দিকে যে রেখাগুলো চলে আসে সেটা হলো ভার্টিক্যাল। আর এর বিপরীত শব্দ হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে আনুভূমিক বা সমতল। ভার্টিক্যাল শব্দটির সাথে সমার্থক শব্দ হচ্ছে ইরেক্ট। ইরেক্ট শব্দটির অর্থ হচ্ছে লম্বালম্বি বা খাড়াখাড়ি। 30 অ্যাক্ট শব্দটির ভার্ব কোনটি? অ্যাক্ট অর্থ হচ্ছে আইন। অ্যাক্ট শব্দটি একটি নাউন, এর ভার্ব হচ্ছে ইনঅ্যাক্ট। ইনঅ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে আইন করা। 31 নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপশন ক এ আছে যে ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বাইট হিম। এইটার অর্থ হয় যে বাগানে হাঁটতে হাঁটতে একটি সাপ তাকে কামড়ায়। বাক্যটি কিন্তু সঠিক হয় না। ওয়াকিং এর পূর্বে যদি হোয়াইল শব্দটি বসে তাহলে বাক্যটি সঠিক হয়। 2 নাম্বার খ অপশনে আছে যে গ্রামার ইজ দ্য বেটার সার্ভেন্ট দেন এ মাস্টার। লক্ষ্য করুন, বেটার যেহেতু একটা কম্পারেটিভ ডিগ্রি, যেমন গুড, বেটার, বেস্ট, তো কম্পারেটিভ ডিগ্রির আগে কখনোই কিন্তু দি বসে না, সবসময় সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। তো তার জন্যে খ অপশনটিও ভুল। অপশন গ আছে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, এটা শুদ্ধ, অর্থাৎ অপশন গ হবে অ্যান্সার। আর অপশন ঘ হি গেভ দ্য এক্সামিনেশন হবে না, হি গেভ দ্য এক্সাম হবে, অর্থাৎ উত্তর হচ্ছে গ। অন দ্য ইভ অফ ফ্রেজটির অর্থ হচ্ছে, অন দ্য ইভ অফ শব্দ হলো অর্থ হলো প্রাককালে বা ঠিক পূর্বে। এখানে জাস্ট বিফোর শব্দটি অর্থ ঠিক পূর্বে, উত্তর জাস্ট বিফোর। 33 হি সেইড দ্য ট্রেন রিচড অ্যাট 9, বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ। হি সেইড দ্যাট দ্য ট্রেন had reached at 9, অপশন খ। 34 he is involved dash difficulties, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? ইনভলভড ইন মানে হচ্ছে জড়িত থাকা বা জড়িয়ে পড়া। হি ইজ ইনভলভড ইন ডিফিকাল্টিস, সে অনেক কঠিন পরিস্থিতির সাথে জড়িয়ে পড়ছে, উত্তর হবে ইন। 35 দ্য ডিসিশন রেস্ট ড্যাশ ইউ, রেস্ট অন অর্থ হচ্ছে নির্ভর করা, সিদ্ধান্তটি তোমার উপর নির্ভর করছে, উত্তর হবে অন। 36 কোন বাক্যটি শুদ্ধ? ইনফর্মড দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, এই বাক্যটি সঠিক, উত্তর হবে ক। এবার বাকি বাক্যগুলো কেন ভুল সেগুলো কিন্তু জানা উচিত, নতুবা পরীক্ষার হলে ভুল উত্তর আর শুদ্ধ উত্তর কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। খ অপশন দেখেন যে হি সাকসিড ফর উইনিং দ্য প্রাইজ, অর্থাৎ তিনি পুরস্কার জেতার জন্য সফল হয়েছেন। এর চেয়ে বরং কথাটি হবে এরকম যে হি উইনিং দ্য প্রাইজ ফর সাকসিড, তিনি সফলতার জন্য পুরস্কার পেয়েছেন। আবার অপশন গ আই কুড নট ডু জাস্টিস টু হিম, বাক্যটি হবে এরকম যে আই কুড নট ডু ইট জাস্টিস টু হিম, সামনে একটা ইট
প্রোনাউন বসবে, যে আমি এর সুবিচারটি করতে পারিনি, তার সুবিচার করতে পারিনি। অপশন ঘ, আই সোল্ড মাই ফার্নিচার্স। দেখেন এখানে এস যোগ করা আছে। ফার্নিচার শব্দটি কিন্তু ফার্নিচারই হয়, ফার্নিচার্স হয় না। তার মানে অপশন ঘ এই জন্য ভুল আছে। 37, গিভ দ্য অর্ডার্স এই বাক্যের প্যাসিভ ভয়েস হচ্ছে, যেহেতু সেন্টেন্সটি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ করার জন্য আমাদের কিন্তু সবসময় একটা লেট আগে নিয়ে আসতে হয়। তার মানে লেট দ্য অর্ডার্স বি গিভেন, অপশন ঘ হবে অ্যান্সার। 38, হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং। সুপারসেট শব্দটির স্পেলিং দেওয়া আছে নিচে 4টা অপশনে। সুপারসেট শব্দটির অর্থ হচ্ছে স্থানান্তর করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এর বানানটি হচ্ছে SUPERCEDE, SEDE। তো অপশন ঘ, SUPERSEDE, সুপারসেট শব্দটির অর্থ স্থানান্তর করা। 39, লুৎফা গোজ অন হেল্পিং এভরিওয়ান উইদাউট সেভিং এনিথিং ফর দ্য রেইনি ডে। হেয়ার দ্য রেইনি ডে ইন্ডিকেটস। বাক্যটির অর্থ হলো লুৎফা কঠিন সময়ের জন্য কোনো সঞ্চয় না রেখে সবাইকে সাহায্য করতে থাকে। অর্থাৎ এই রেইনি ডে মানে কঠিন সময়কে বোঝাচ্ছে। অপশন ঘয়ে আছে এ ডিফিকাল্ট ডে, উত্তর হবে এ ডিফিকাল্ট ডে। 40, হি হ্যাজ গোন টু ডগস। গোন টু ডগস এই ইডিয়মটির অর্থ হচ্ছে নষ্ট হয়ে যাওয়া বা গোল্লায় যাওয়া, অর্থাৎ সে গোল্লায় গেছে। উত্তর হবে অপশন গ। 41, যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। 42, সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হল মূল্যবোধ। মূল্যবোধ ছাড়া একটি সামাজিক কাঠামো কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে না। 43, সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র সেক্সটেন্ট। 44, এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। 45, আল্ট্রাসোনিক তরঙ্গ কি? অপশন গ, শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ, যেটা মানুষ শুনতে পায় না। 46, বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। 47, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে? 62%। 48, পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? একে ফজলুল হক। 49, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? চৌধুরী খালিকুজ্জামান। 50, 72 এর সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল 4 নীতি পরিবর্তন করা হয়েছিল? পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল 4 নীতি পরিবর্তন করা হয়েছিল। 51,
বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত? 7 জন। 52 আর্থ-সামাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন? যোগাযোগ ব্যবস্থা। 53 কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? ফ্রোয়েবল। 54 কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে? র্যাম। এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। 55 নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে? 1901 সাল। 56 কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে সার্ক গঠিত হয়। 57 স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি? ইউএনডিপি। 58 স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? উগান্ডা। 59 কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়? 1877 সালে। 60 বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর। 61 কোনটি শুদ্ধ বানান? উর্মি শব্দের অর্থ হল ঢেউ, আর এর শুদ্ধ বানান হচ্ছে দীর্ঘ উ ময়রেফ রস্যিকার উর্মি। 62 আমি বই পড়ি বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি যে ক্রিয়াপদকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, যে উত্তরটা পাই সে উত্তরটা হলো কর্মকারক। এখানে কি পড়ি প্রশ্নটির উত্তর আমরা পাই বই পড়ি, তার মানে বই শব্দটি হচ্ছে কর্মকারক। কর্মকারক এবং এর সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নাই, তার মানে গ কর্মে প্রথমা উত্তর। 63 কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি? কিরণ শব্দটির অর্থ হচ্ছে আলো, রশ্মি, প্রভা, কর এগুলি। অপশন কয়ে আছে রবি। রবি শব্দটির অর্থ হলো সূর্য, তার মানে সমার্থক শব্দ নয় রবি। 64 দংশন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দম যোগ শন, দংশন। 65 প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কি? প্রসন্ন শব্দটির অর্থ হচ্ছে খুশি হওয়া, তার মানে এর বিপরীতার্থক শব্দ হবে অখুশি হওয়া বা মনমরা হয়ে থাকা, তার মানে হচ্ছে বিষণ্ণ। 66 কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ক ঘরে বাইরে। অলুক শব্দটির মানে হচ্ছে যে বিভক্তি লোপ পায় না যেই সমাসে, তাকে বলা হয় অলুক সমাস। তো যেহেতু ঘরে বাইরে একটি দ্বন্দ্ব সমাস এবং এর বিভক্তি লোপ পায়নি, তার মানে ঘরে বাইরে হলো অলুক দ্বন্দ্ব। 67 হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। 68 যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এটি কোন ধরনের বাক্য? যদি, তবে, যদি এগুলো শব্দের সাথে বাক্যের সাথে সংযুক্ত থাকলে সে বাক্যগুলো হয় জটিল বাক্য। 69 মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মধ্যম যোগ স্নিক। অপশন খ
70 হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা। কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? কাজী নজরুল ইসলাম। 71 কানাকানি কোন সমাস? কানাকানি সমাসের ব্যাসবাক্য হচ্ছে কানে কানে যে কথা। এটা ব্যতিহার বহুব্রীহি সমাস, অর্থাৎ অপশন খ। 72 আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। 73 কোনটি গুপ্ত শব্দের বিপরীতার্থক শব্দ? গুপ্ত শব্দটির অর্থ হচ্ছে লুকায়িত, তার মানে এর বিপরীতার্থক শব্দ হবে প্রকাশিত, ব্যক্ত। 74 অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। 75 তৎসম শব্দ কোনটি? নক্ষত্র। 76 দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বলে বিষমী ভবন। 77 পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? আবু জাফর শামসুদ্দিন। 78 নিজের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ন হয়েছে? কল্যাণ। 79 কোনটি শুদ্ধ বানান? রস্যই ই দন্ত নয় দ রফলা রস্যিকার অন্তস্থ ইন্দ্রিয় শব্দটি শুদ্ধ। 80 চিলেকোঠায় সেপাই উপন্যাসের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। আমাদের কার্যক্রম ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক এবং কমেন্টস করে শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।